মিস করলেন ভাবি, অনেক কিছু মিস করলেন। ওর কথার ধরনে আমি হেসে ফেললাম। বিপ্লব খুবই শান্ত স্বভাবের। এতগুলো দিনে ছেলেটাকে খুব কম কথা বলতে দেখেছি। ওর দিকে তাকিয়ে বললাম, তুমি খুব একটা কথা বলো না বিপ্লব, সব সময় চুপ করেই থাকো। ছেলেটা বোকা বোকা দৃষ্টিতে তাকালো, পিটপিট করে তাকিয়ে বলল, আমার বেশি কথা বলতে ভালো লাগে না ভাবি। পাশ থেকে মিলি বলল, ওটা পড়াকু ছেলে বুঝছ, ওর আম্মু কি যে জোর করে পাঠাইছে তা যদি জানতে। মুন্না এ কথায় যেন মজার কোনো টপিক পেল, তাই সে আগ্রহ নিয়ে লাফিয়ে এসে বলল, আসার দিন কি হয়েছে জানেন ভাবি? ওরে আম্মু। এটুকু বলতেই বিপ্লব ওর মুখ চেপে ধরে, রাগী দৃষ্টিতে তাকায়, কিন্তু মুন্না ধস্তাধস্তি করে নিজেকে ছাড়িয়ে পুরো রুমে দৌড়তে দৌড়তে একদমে বলল, ওরে আম্মু বলছে তোমার ফুপু বাড়ি থেকে ঘুরে আসো, কিন্তু আমার ভাই তো নারাজ, সে আসবে না বলে সে জিদ ধরে বসে আছে। আম্মু তো ছাড়ার পাত্র না। শেষে যখন দেখে না তার আসতে হবে, তখন বাথরুমে দরজা আটকে বসেছিল, বলে সবাই ফুপু বাড়ি চলে গেলে সে বের হবে, নয়তো ওখানে আজীবন থাকবে, সেখানে নাকি সে সন্ন্যাস নিয়ে ধ্যানে বসবে। বিপ্লব বারবার নিষেধ করে দেওয়া সত্ত্বেও যখন দেখলো মুন্না সব বলে দিয়েছে, তখন সে গাল ফুলিয়ে বসলো। পুরো রুমে হাসাহাসির ঝংকার উঠে গেছে। আমাদের হাসাহাসির মধ্যেই দরজায় নক পড়লো। সেদিকে তাকিয়ে দেখলাম তীব্র দাঁড়িয়ে আছে। আমি দ্রুত ওনার কাছে আসতেই উনি অন্যদিকে তাকিয়ে বললেন, নিজের লাগেজ গুছিয়ে নাও, আমরা যাচ্ছি সিলেট। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলেন। পেছন থেকে টিহা বলল, ভাইয়া না কালই বললো তোমরা যাবে না ওখানে, তাহলে হঠাৎ? আমি জবাব দিলাম না, মুখ ভঙ্গিতেই বুঝালাম জানি না। এরপর রুম থেকে বের হয়ে আমাদের রুমে আসলাম। তীব্র নিজের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছে। আমি ধীর পায়ে এগিয়ে কিছুক্ষণ চুপ থাকলাম। উনি নিজের মতো কাজ করে যাচ্ছে। আমি কয়েকবার গলা পরিষ্কার করে আমতা আমতা করে বললাম, আমি করে দিই। উনি জবাব দিলেন না, এমন ভাব ধরলেন যেন শুনতেই পাননি। আমার ভীষণ রাগ হলো। রাগে দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বড় করে শ্বাস নিলাম। ওনাকে ফের প্রশ্ন করলাম, কাল না বললেন যাবেন না, তাহলে আজ হঠাৎ রাজি হয়ে গেলেন যে? উনি নিজের কাজে মনোযোগ দিয়ে দু শব্দে বললেন, কাজ আছে। ব্যাস, আর কোনো কথা নেই। এরপর আমিও আর কথা বাড়ালাম না। যে কথা বলতে চায় না তার সাথে জোর করে কিভাবে কথা বলবো? বুকের পাশে হালকা চিনচিনে অনুভূতি নিয়েই নিজের সব গুছিয়ে নিলাম। ট্রেন প্রায় রাত 10টায়, তাই এখন আর রেডি হলাম না। ঠান্ডা বাতাসে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। শাঁসা করে ছুটে চলেছে ট্রেন। গায়ের শালটা ভালোভাবে নিজের সাথে পেঁচিয়ে নিলাম। হিজাবের জন্য যদিও তেমন ঠান্ডা লাগছে না, তবুও খানিক বাদে বাদেই কেঁপে উঠছি। পাশেই তীব্র চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। সামনে তিহা আর তানহা বসছে। তানহা দৃষ্টি তীব্রর দিকে। মেয়েটাকে দেখলেই কেমন জানি রাগে গা জ্বলে। অন্যের পরের দিকে এমন করে তাকানোর কোনো মানে আছে? আমি পাশ ফিরে তীব্রর দিকে তাকালাম। তীব্র তখনও চোখ বন্ধ করে রেখেছে। তিহা কানে হেডফোন গুজে চোখ বন্ধ করে আছে। আমি এই সুযোগে তীব্র শার্টের এক কোণা চেপে ধরে টান দিলাম। তীব্র ভ্রু কুচকে চোখ মেলে তাকায়, কপালের ভাঁজ দৃঢ় করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আস্তে করে বললাম, আমি ঘুমাবো। উনি গম্ভীর স্বরে আওড়ালেন, ঘুমাও। আমি সাথে সাথে ওনার বুকে মাথা গুজে দিলাম। লোকটা এত লম্বা কেন? কাপড়রা কি সুন্দর করে ঘাড়ে মাথা রাখে, আর আমি তাকে নাগালেই পাই না। টান টান হয়ে বুক ফুলিয়ে থাকলে তাকে নাগালে কেমনে পাবো? বুকে মুখ গুজে দেয় আমার নিজেরই সর্বাঙ্গ যেন কেঁপে উঠল। তানহার চোখ বড় বড় হয়ে গেছে। আমি ঠোঁট চেপে হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আচ্ছা, এখন কি তীব্রর মুখটাও তানহার মতো হা হয়ে গেছে? ভেবেই অনেক হাসি পেল। তীব্র সরালেন না আমায়। হয়তো তানহা সামনে বসে আছে বলেই উনি আমাকে সরালেন না। আমাদের মধ্যে যাই হোক, তা তানহা অবধি যেন না পৌঁছে, এজন্যই তিনি সন্তপর্ণে জড়িয়ে ধরলেন। অজানা অনুভূতিতে কেঁপে উঠলাম। চোখ পিটপিট করে মুখ গুজে পড়ে রইলাম। হঠাৎ করেই মনে কড়া নাড়ল এক অদ্ভুত প্রশ্ন, আমি কি তীব্রর প্রতি কোনো অনুভূতিতে আসক্ত হয়ে যাচ্ছি? তীব্রর বলা সেই প্রথম দিনের বাক্যর মতো কি তাকে পোড়াতে এসে নিজে পুড়ে যাচ্ছি? তীব্রর প্রেমের নেশায় কি ডুবে যাচ্ছি? যদি এগুলোর উত্তর না হয়, তবে কেন এত অদ্ভুত টান আমার? কেন তার নীরবতায় আমি এত অস্থির অনুভব করি?
কেন তানহার তার দিকে তাকালে আমার হিংসা হয়? কেন এই মানুষটার বুকে মাথা রেখে এত প্রশান্তি অনুভব করছি? কেন রাতের পর রাত তার মুখ দেখতে আমার একটুও বিরক্ত লাগে না? কিন্তু সবশেষে যদি আমার সব প্রশ্নের উত্তর হয় আমি তীব্রকে ভালোবাসি, তবে কি এটা আদৌ সম্ভব? মানুষটাকে আমি ঘৃণা করে এসেছি এতগুলো দিন, যাকে আমি রেপিস্ট খুনি বলে মেনেছি, তাকে কি আদৌ আমার পক্ষে ভালোবাসা সম্ভব নাকি এগুলো সবই আমার সাময়িক মোহ? প্রশ্ন আছে, তবে কোনো উত্তর পেলাম না। দীর্ঘশ্বাস ফেলে জাপটে ধরে রইলাম তীব্রকে। আজ ভীষণ করে চাইলাম তীব্র যেন একদম নির্দোষ হয়। জিনিয়ার সবগুলো কথা যেন তীব্র আমাকে মিথ্যা প্রমাণ করে দেয়। এই সত্য মিথ্যার খেলায় হয়তো হেরে যাব, তবুও তীব্র জিতুক, তীব্র সত্যি নির্দোষ প্রমাণ হোক। পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে গেল। আমি পুরোটা রাস্তা তীব্রর বুকে মাথা রেখে এসেছি। কি অদ্ভুত এক অনুভূতি আর অদ্ভুত এক শান্তি। মনে হয়েছিল রাস্তাটা যেন কখনোই শেষ না হয়। কি বাদশাবু ভাবনা আমার, নিজের ভাবনাতে নিজেই হেসে ফেললাম। নানুবাড়িটা দেখে বেশ অবাক হলাম। অনেকটা জায়গা জুড়ে বড় একটা বাড়ি, সামনে সরু রাস্তার দুপাশে বাগান করা। মুগ্ধ হয়ে চারপাশটা দেখতে দেখতেই তীব্র কাছে চলে আসে। হাত ধরে গম্ভীর মুখে সদর দরজার সামনে দাঁড়ায়। তীব্র ছোট মামা মামি, দুই খালামণি, দুই খালু, আরও 4 থেকে 5 জন কাজিন মিলে আমাদের বাড়ির ভেতর এনে বসায়। সারা জার্নির ফলে যে যার রুমে চলে যায়। আমি রুমে এসেই চিৎপটাং হয়ে শুয়ে পড়লাম। সারা রাস্তা তেমন একটা ঘুম হয়নি। এখন ভালো মতো একটা ঘুম দেয়া যাবে। কিন্তু ঘুমে ছাই ফেলে দিয়ে তীব্র গম্ভীর কণ্ঠে বলে, নিজে থেকে একটা রেপিস্ট খুনি স্বার্থপর লোকের বুকে মাথা রাখতে ঘৃণা লাগেনি? আমি চমকে তাকালাম, চোখ পিটপিট করে তাকিয়ে রইলাম। সেদিন রাগের মাথায় যা তা বলেছি আমি ওনাকে, অথচ বোকার মতো এটা একবারও ভাবিনি যে দোষী কখনো তাকে খুঁজে পাওয়ার ক্লু চোখের সামনে রেখে যায় না। ওনার দৃষ্টি তখনও আমাতে আবদ্ধ। আমি ঢোক গিলে মাথা নত করে নিলাম। বোকার মতো কত কি করে ফেলেছি এ পর্যন্ত। আমি জানি এসবের পেছনে বড় কোনো রহস্য আছে, কিন্তু এই রহস্যের সমাধান যে নেই আমার কাছে। তীব্র বাঁকা হেসে বলে, প্রেম প্রেম নেশা তবে লেগে গেছে প্রাণেশা? ওনার এই একটা কথাতেই থমকে গেলাম। বার কয়েক শুকনো ঢোক গিলাম। তীব্র লাগেজ থেকে কাপড় বের করতে করতে তাচ্ছিল্যের সুরে পড়লেন, যতটুকু অনুভূতি মোহ মায়া আছে তা এখানেই শেষ করো। তীব্র প্রেমের নেশার মতো তীব্র প্রেমের বিরহ কিন্তু ভয়ঙ্কর প্রাণ। তাছাড়াও তোমার আর আমার বিয়েটা তো কেবলই একটা ডিল। এখন থেকে ফেরার পর তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দিয়ে আমি ফুললি ফ্রি হয়ে যাব। হার্টবিট থেমে গেল ওনার বাক্যগুলোতে। নিজের অজান্তেই ছোট্ট মনে দাগ কেটে গেল আমাদের বিয়েটার ডিল শুনে। শক্ত হওয়ার চেষ্টা করলাম, চোখের পাতা ঝাপটালাম কয়েকবার। নিজেকে শক্ত হওয়ার প্রচেষ্টা নাকি কান্না আটকানোর প্রচেষ্টা তার টের পেলাম না। তীব্র তার প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে যাওয়ার আগে আমার দিকে তার ফোন ছুঁড়ে মারলেন। একবার তার যাওয়ার দিকে তাকিয়ে আরেকবার ফোন হাতে নিলাম। উনি ওয়াশরুমের দরজা বন্ধ করার পূর্বেই কুটিল হাসি হেসে বললেন, পিকগুলো দেখে আবার শ্বাস আটকে মরে যাও না যেন। তোমার এখনো অনেক দেখা বাকি, তাই শ্বাসটুকু বাঁচিয়ে রাখো। ওনার কথায় বেশ অবাক হলাম। কি এমন পিক যা দেখলে আমার শ্বাস আটকে যাবে? কৌতূহলে ফোনটা নিয়ে ভালো মতো পিকটা দেখতেই সত্যি মনে হলো আমার শ্বাস আটকে গেছে। জ্ঞান শূন্যের মতো একবার ফোনের দিকে তাকিয়ে আর একবার ওয়াশরুমের দরজার দিকে তাকালাম। চোখ থেকে দুফোঁটা জল গড়ালো আনমনে। অস্পষ্ট স্বরে শুধু বেরিয়ে আসলো, জিনিয়া বেঁচে আছে। ফোন হাতে নিয়েই কাঁপাকাঁপি শুরু হয়ে গেল আমার। হতভম্ব হয়ে বসে রইলাম বিছানায়। জিনিয়া কি বেঁচে আছে? কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? ও তো আমার সামনেই। সেদিন মাথা ঘুরিয়ে উঠল যেন। আমার ভাবনার মধ্যেই তীব্র শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। আমাকে এভাবে বসে থাকতে দেখে চুল মুছতে মুছতেই বললেন, সত্যি সত্যি শ্বাস আটকে গেছে নাকি প্রাণেশা? এখনই এমন করলে চলবে? আরও কত কিছু দেখার আছে এখনো। আমি ওনার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। উনি চুল মোছা শেষ করে চুপচাপ এসে আমার থেকে ফোন নিয়ে একপাশে রেখে শুয়ে পড়লেন। আমার দিকে তাকিয়ে বললেন, ঘুমাও। কিন্তু আমার চোখ থেকে ঘুম যেন হাওয়া হয়ে গেছে। তীব্রর কথা অনুযায়ী জিনিয়া বেঁচে আছে। তবে কি আমি এতদিন ভুল করেছি? তীব্রকে এত এত অপমান করেছি শুধু জিনিয়ার জন্য। তার ভালোবেসে করা স্পর্শগুলো নোংরা বলেছি, বিষাক্ত বলেছি। তীব্র কি এর জন্য আমাকে বলতো আমি সত্যিটা জানলে নিজেকে ঘৃণা করব, তীব্রকে হারিয়ে ফেলবো? শরীরের রন্ধ্রে রন্ধ্রে যেন হিম শীতল হাওয়া বয়ে গেল।
কেঁপে উঠলাম কিছুক্ষণ। নিজের অজান্তেই কি করে বসেছি তা ভাবতেই মাথা জ্যাম হয়ে গেল। বসে রইলাম ওভাবেই। অনেকটা সময় পর যখন সাহস করে তীব্রর মুখের দিকে তাকালাম, তখন তার ঘুমন্ত মুখটাই চোখে পড়ল। মানুষটা এতটুকু সময়ই ঘুমিয়ে গেছে। এত দূর জার্নি করে নিশ্চয়ই ভীষণ ক্লান্ত। আমি আস্তে করে শুয়ে পড়লাম। নীরব হয়ে তার মুখের দিকে শুধু তাকিয়ে রইলাম। পরপর কয়েকবার ঢোক গেলাম। প্রথম দিন থেকে তার এখন পর্যন্ত বলা প্রত্যেকটা কথাই যেন পরপর মনে পড়ল। বুকের বাম পাশে চিনচিনে ব্যথা অনুভব করলাম। এ ব্যথা কি তীব্রকে হারানোর ভয়, নাকি অজানা কোনো সত্যর মুখোমুখি হওয়ার ভয়? লিভিং রুমে সবার মাঝখানে বসে আছি। চারপাশ থেকে কয়েক জোড়া চোখ আমার দিকেই তাকিয়ে রয়েছে। ওনাদের এমন দৃষ্টিতে বেশ অস্বস্তি বোধ করলাম। ফাঁকা ঢোক গেলাম কয়েকবার। ছোট মামি, বড় খালা, ছোট খালা, বড় খালার মেয়ে হামিদা আপু আর হাফিজা, ছোট খালার ছেলে রাসেল আর সজীব, মিলি, তিহা, মুন্না, বিপ্লব সবাই আমার দিকেই তাকিয়ে আছে। একেই তো জিনিয়ার বিষয়টা নিয়ে আমার ভাবনার শেষ নেই, তার ওপর এদের এমন দৃষ্টিতে আমার জান যায় যায় অবস্থা। আমার ভাবনার মাঝেই ছোট মামি চকচকে চোখ নিয়ে বললেন, মাশাল্লাহ আপা, বউ তো মাশাল্লাহ খুবই সুন্দর, আর তীব্রর সাথেও কিন্তু মানিয়েছে খুব। ওনার কথায় বড় খালা, ছোট খালা এবং বাকি সবাইও তাল মেলালো। আর চোখে তাকিয়ে দেখলাম আমার শাশুড়ি, বড় মামি আর তানহার মুখটা জ্বলে উঠল। এত প্রশংসা তাদের মোটেও সহ্য হলো না। আমি মাথা নিচু করে ঠোঁট চেপে হাসলাম। তিহা আগুনে ঘি ঢালার মতো করে বলল, হ্যাঁ ছোট মামি, ঠিক বলছেন। আমার ভাইয়া আর ভাবি বেস্ট। ডাইনিংয়ে বসে তীব্র জুস খাচ্ছিলেন। তিহার কথায় তিনি বিষম খেলেন। তানহা ছুটে গিয়ে পানি ধরলেন তার সামনে। কটমট করে উঠলাম আমি। এর মধ্যেই কেউ একজন বলল, আমার তানহার থেকে সুন্দরী না, কিন্তু তানহা আর তীব্রকে বেশ মানায়। এই কথা শুনে সেদিকে তাকালাম। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বেশভূষা ভালোই মডার্ন। আমি তার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতেই তানহা ছুটে গিয়ে আপু বলে জড়িয়ে ধরে। মিলি নাকমুখ কুচকে বলে, আমার এই বড় বোনটাই এই মেঝো বোনটারে নষ্ট করে ফেললো একদম। একটারও লজ্জা শরম নাই, অন্যের জামাই নিয়ে টানাটানি, ফালতু কাজ। ওর কথা শুনে হাসি পেলেও নিজেকে সামলে নিলাম। ছোট মামি সবাইকে তাড়িয়ে দিলেন, যে যার মতো উঠে চলে গেল। তীব্র এতক্ষণ বসে বেশ মজা নিচ্ছিলেন, কিন্তু সবাই যেতেই সে নিজেও বুক টান টান করে উঠে দাঁড়ালেন। তারপর চুপচাপ সিঁড়ি ডিঙিয়ে চলে গেলেন। ওনার পিছু পিছু তানহা ওর বোনও চলে গেল। সম্ভবত এটাই শোভা। ওরই কয়েকদিন পর বিয়ে। আমি নিজেও তীব্রর পিছু যাওয়ার জন্য উদ্যত হতেই ছোটমণি হাত ধরে আটকে দিলেন। আমার তো তীব্রর সাথে কথা আছে, কিন্তু ছোটমণির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিনি চোখ গরম করে বললেন, না খেয়ে কোথায় যাচ্ছ? আগে খেয়ে নাও, আসো। আমি কিছু বলার আগেই ছোট মামি হাত ধরে টেনে বসিয়ে দিলেন। খাবারের প্লেট এগিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, সবটা খেয়ে শেষ করো, আমি এখানেই আছি কিন্তু। আমি ডাবডাব করে তাকালাম ছোট মামির দিকে। সে অদ্ভুতভাবে হেসে বলল, কি দেখো, খাও আগে। বলেই মাথায় কিছুক্ষণ হাত বোলালেন। ভীষণ কান্না পেয়ে গেল। ফাঁকা ঢোক গিলে একটুখানি খাবার মুখে দিলাম। সত্যি বলতে এর আগে কখনো আমাকে কেউ এত যত্ন করে খাওয়ায়নি, আর না এত যত্ন করে মাথায় হাত রেখেছে। যখন ভীষণ কান্না করতাম তখন পলি এভাবে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতো। অনেকদিন পর কারোর থেকে মা মা গন্ধ পেলাম। ভাবতেই চোখের কোণ ভিজে আসে। মুহূর্তেই গলায় খাবার আটকে যায়। ছোট মামি দ্রুত পিঠে হাত বুলিয়ে পানি খাওয়ায়। আমি কোনো রকমে কান্নাটা গিলে নিলাম। ছোট মামি পাশেই চেয়ার টেনে বসলেন। থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে বললেন, কি হয়েছে মা? চোখ মুখ এমন লাগছে কেন? মন খারাপ? মনে হচ্ছে কান্না করেছ? তীব্র কিছু বলেছে? আমি ঠোঁট কামড়ে মাথা দুদিকে নাড়লাম। ছোট মামি প্লেট নিজের দিকে নিয়ে খাবার আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, খাওয়ার সময় চোখের পানি ফেলতে নেই, ধীরে সুস্থে বলো কি হয়েছে। আমি কোনো রকমে বললাম, আসলে আমার মা নেই তো, তাই কখনো কেউ এত যত্ন করে খাওয়ায়নি, মাথায় হাতও রাখেনি। তার কথা খুব মনে পড়ে গেছে। ছোট মামির হাত থেমে গেল। তিনি এক হাত দিয়ে জাপটে ধরলেন আমাকে। আমি ওনার বুকে মুখ গুজে ফুপিয়ে উঠলাম। ছোট মামি ভাঙা ভাঙা ভাবে বললেন, খাবার সময় একদম কাঁদবে না মেয়ে। আর মা নেই মানে কি? আমি আছি।
তোমার শাশুড়ি আছে, তোমার 2টা মা থাকা সত্ত্বেও বলো মা নেই, একদম হাড়গোড় ভেঙে দেব। কাঁদতে কাঁদতে হেসে ফেললাম। অনেকটা সময় পর স্বাভাবিক হতেই তিনি আমাকে সবটুকু খাইয়ে দিলেন। ঘড়ির কাঁটায় তখন অলরেডি 3টা বাজে। ছোট মামি আমাকে খাওয়ানো শেষ করে বললেন, শোনো, কারোর কথায় কান দেবে না। তীব্রের সাথে তোমার বিয়েটা ভাগ্যে ছিল, তাই হয়েছে। কে কি বলল, কার সাথে কাকে মানায়, এসব কথা কখনো ভাববে না। শুধু এটুকুই মনে রাখবে, তুমি আর তীব্র একটা পবিত্র বন্ধনে আবদ্ধ আছো। তোমরা দুজন একে অপরে পরিপূর্ণ, তাই অন্যের কথায় কান দিয়ে নিজেদের মধ্যে অশান্তি করবে না। আমি মাথা নাড়লাম। ছোট মামি রুমে যেতে বললে চুপচাপ চলে আসলাম। তীব্র তখন পায়ের ওপর পা দিয়ে ল্যাপটপে কিছু করতে ব্যস্ত। আমি ধীর পায়ে তার সামনে গেলাম। সে দেখেও না দেখার ভান করে বসে রইল। আমি নিজে থেকেই জিজ্ঞেস করলাম, জিনিয়া কি সত্যিই বেঁচে আছে? উনি ল্যাপটপে মনোযোগ দিয়ে বললেন, তোমার কি মনে হয়? আমার মনে হওয়া না হওয়া দিয়ে তো কিছু যায় আসে না, তাই না? আপনি বলুন, জিনিয়া বেঁচে আছে? ফটো দেখে তো তাই মনে হলো, বাকিটা তুমি সামনাসামনি দেখা করে জেনে নিও, কেমন? ওনার কথায় চোখ ছোট ছোট করে তাকালাম। উনি উঠে নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকলেন। আমি সেদিকে তাকিয়ে কিছুক্ষণ বসে থাকলাম। উনি বের হলেন একেবারে রেডি হয়ে। আমাকে কিছু না বলে নিজের পার্স, ঘড়ি, ফোন নিয়ে চলে যেতে নিলে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন? ওনার সহজ জবাব, কাজ আছে। আর কিছু না বলেই বেরিয়ে গেলেন। আমি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। জীবনটা একদম গোলক ধাঁধার মতো হয়ে গেছে। রাত 1টা বাজে, অথচ তীব্রর পাত্তা নেই। সেই যে গেছে এখনো ফেরেনি। আমি পুরো বিকেল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত তিহা, মিলি, মুন্না, বিপ্লব, হাফিজা ওদের সাথেই ছিলাম। এরপর রুমে চলে এসেছি। ওনাকে কতবার কলও করেছি। প্রথম কয়েকবার কল গেলেও পরে ফোন সুইচ অফ দেখালো। পুরো বাড়ির মানুষ ঘুমে কাদা, অথচ টেনশনে আমার মাথার শিরা উপশিরাও যেন ব্যথা করছে। লোকটা গেল কোথায়? কোনো কিছুই তো মনে হয় চিনে না, জানে না। আবার নানু বাড়ির সুবিধার্থে হয়তো চিনতে পারে, কিন্তু সে এখনো কেন ফিরছে না? মাথা হ্যাং হয়ে গেল যেন। আমার ভাবনার মাঝেই দরজায় কড়া পড়ল। আমি ছুটে গিয়ে দরজা খুলতেই আটকে উঠলাম। এলোমেলো বিধ্বস্ত অবস্থায় তীব্রকে দেখে আত্মা কেঁপে উঠল। তীব্র কোনো শব্দ না করে এলোমেলোভাবে রুমে ঢুকে পড়লেন। আমি দরজা আটকে কাঁপা কাঁপা হাতে ওনাকে ধরলাম। উনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। চোখ দুটোতে যেন রক্ত জমে গেছে। সেই রক্ত চক্ষুর দিকে তাকিয়ে থাকার মতো দুঃসাহস বোধহয় আমার নেই। ফাঁকা ঢোক গিলে ভাঙ্গা ভাঙ্গা ভাবে বললাম, আপনার এমন বিধ্বস্ত অবস্থা কেন? কি হয়েছে তীব্র? তীব্র যেন আমার প্রশ্নে জ্বলে উঠলেন। তার শার্টের কোণা থেকে আমার হাত সরিয়ে হুট করে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। মুহূর্তেই জ্বলে উঠল গাল, মাথা ঘুরিয়ে উঠল। পিটপিট করে তার দিকে তাকালাম। তার ভয়ঙ্কর দৃষ্টি দেখে গলা শুকিয়ে গেল। উনি রেগে আমার গাল চেপে ধরে বললেন, হাউ ডেয়ার ইউ! কোন সাহসে তুই ফারদিনের সাথে যোগাযোগ করেছিস? কোন সাহসে তুই ওর সাথে দেখা করতে গেছিস? এত সাহস তোকে কে দিয়েছে? ওনার রাগী কণ্ঠে চমকে উঠলাম আমি। উনি ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। নিজের ভারসাম্য রক্ষা করে অবাক চোখে তার দিকে তাকালাম। ব্যথা ভুলে গেলাম নিমিষেই। তীব্র জেনে গেছে যে আমি ফারদিন ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। এত কিছু করেও ওনার থেকে বিষয়টা লুকোতে পারলাম না। আর জানলো তো জানলো, তাও 2 দিন পরেই। আমি নিজেকে সামলে কোনো রকমে তীব্রর কাছে এগিয়ে বললাম, তীব্র, আমি। স্টপ, জাস্ট স্টপ। আর একটাও মিথ্যা কথা বলবে না। আমি চুপ মেরে গেলাম। উনি পুরো সত্যি না জেনে ভুল বুঝলেন আমাকে। আমাদের মধ্যেই কেন বারবার এত ভুল বোঝাবুঝি তৈরি হয়? ফাঁকা ঢোক গিলাম, দৃষ্টি এদিক ওদিক করলাম। সেদিন ফারদিন ভাই আমাকে ডেকেছিল দেখা করার জন্য, কিন্তু তাতে আমি না করে দিতেই সে আমাকে যা তা বলেছিল। অনেকগুলো থ্রেটও দিয়েছিল। আমি জানি তার সম্পর্কে, শুধু শুধু তো আর তাকে ভয় পাই না। সে সময় তীব্রও কথা বলতেন না আমার সাথে, তাই তাকে জানানো হয়নি। আর ফারদিন ভাইয়ের সাথে দেখা করেছি শুনলে রেগে যাবে ভেবে আরো বলিনি। কিন্তু ওই ছোট্ট বিষয়টা এত দূর এভাবে গড়াবে বুঝলে তখনই তীব্রকে সবটা বলে দিতাম। গালের ব্যথায় আর তীব্রর ব্যবহারে চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়ালো। তীব্র নিজেকে শান্ত করতে পারলেন কিনা জানি না। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকেই জিজ্ঞেস করলেন, তোমার বাবা মা কিভাবে মারা গেছে তার কিছু জানো? আমি কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করে ছোট্ট করে বললাম, শুনেছিলাম অ্যাক্সিডেন্টে মারা গেছে, এর বেশি কিছু জানি না।
তীব্র আর কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে গেলেন। দরজা বন্ধ করতে করতে বললেন, ফারদিনের সাথে দেখা করে যে ভুলটা করেছ তার মাসুল না দিতে হয় আবার। তার ঠান্ডা গলার বাণীতে চমকে গেলাম। জ্ঞান শূন্য হয়ে বসে রইলাম। তীব্র ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লেন এবং আমাকেও আদেশ বাণী জুড়ে দিয়ে বললেন,